নমস্কার সবাইকে। আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS এবং UPSC স্পেশাল আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালের ক্লাস করানো হয়। এছাড়া জিএস পেপারস, কম্পালসারি বাংলা, ইংলিশ এবং ইতিহাস অপশনালেরও কিন্তু ক্লাস করানো হয়। আজকের ক্লাস WBCS এবং UPSC উভয়ের জন্য বাংলা অপশনাল, ঠিক আছে? তো যাদের বাংলা অপশনাল রয়েছে, WBCS এবং UPSC যারা অ্যাসপিরেন্ট রয়েছে, তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা জানো আমরা সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ, ইউনিট ওয়াইজ, কোয়েশ্চেন ওয়াইজ আমরা আলোচনা করি, ঠিক আছে? তো আগে আমরা আলোচনা করছিলাম WBCS এবং UPSCর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে যে সিলেবাস যেটা রয়েছে সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, তাই তো? পেপার 2-তে রয়েছে। তো মেঘনাদ বধ কাব্যের সম্পূর্ণটা রয়েছে UPSCতে টেক্সটটা, আর WBCS এ 3টে স্বর্গ রয়েছে। ওকে, তো আমরা আলোচনা করছিলাম প্রথম স্বর্গ নিয়ে। প্রথম স্বর্গ আলোচনা আমরা করে দিয়েছি। তো প্রথম স্বর্গ থেকে বিভিন্ন যে প্রশ্নগুলো আসবে সেটাও আমি বলেছিলাম যে কি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। সেখান থেকে একটা প্রশ্ন আমি বলেছিলাম যে রাবণের রাজসভার বর্ণনা, ঠিক আছে? তো আজকে আমরা সেটাই আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে শুরু করছি। তো আশা করি তোমরা টেক্সটটা পড়েছো, এবং যদি না পড়ে থাকো অবশ্যই পড়ে ফেলবে, কারণ টেক্সট যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে অবশ্যই টেক্সটগুলো পড়তে হবে। যতই তোমরা বই পড়ো, নোট পড়ো, যাই করো না কেন, টেক্সটটা যদি না পড়ো তাহলে কিন্তু কোনোভাবেই তোমরা নিজস্বতা বজায় রেখে নোটটা তৈরি করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা যেটা আলোচনা করেছিলাম যে প্রথম স্বর্গ নিয়ে। তো মেঘনাদ বধ কাব্যর বিষয়, মধুসূদন দত্ত, সবকিছু আমরা আলোচনা আগের ক্লাসে করেছি। যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। মেঘনাদ বধ কাব্যের একেবারে যে প্রথমে আমরা দেখেছি প্রথম স্বর্গের নাম অভিষেক, এবং এই প্রথম স্বর্গ শুরু হচ্ছে বাগদেবী এবং কল্পনা দেবীর বন্দনার দ্বারা, এবং তারপরে রয়েছে রাবণের রাজসভার বর্ণনা। এবার এখানে দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে রাবণের রাজসভার বর্ণনা কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে তিনি বর্ণনা দিয়েছেন। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা একটুখানি দেখে নিই। প্রথম কথা, রাবণের যে চরিত্রটা এখানে বর্ণিত হয়েছে সেটা বাল্মীকি রাবণ, মানে যে রাক্ষস, কামাতুর, ঘৃণ্য রাবণ নয়। এখানে রাবণ শৌর্য, বীর্য, পরাক্রমশালী একজন নায়কোচিত ব্যক্তিত্ব, তাই তো? তার এই শুরু হচ্ছে, এই কাহিনীটা শুরু হচ্ছে বা মহাগীত শুরু হচ্ছে বীরবাহুর মৃত্যুর সাথে, এবং বীরবাহুর মৃত্যু সংবাদের দ্বারা রাবণ যে শোকস্তব্ধ, তার যে শোকস্তব্ধতা দেখানোর জন্য তার আশেপাশে যে আড়ম্বরপূর্ণ রাজসভাও যে কতটা ম্লান হয়ে যাচ্ছে সেটার একটা পটভূমি তৈরি করেছে কিন্তু এই রাজসভার অনুপুঙ্খ বর্ণনা। 1 নম্বর ব্যাপার। 2 নম্বর হলো গিয়ে রাজসভার যে ঐশ্বর্য সেটা দেখানোর মধ্যে থেকে রাবণের স্বর্ণলঙ্কার যে ঐশ্বর্য আর কি বলবো অসামান্যতা, এই সবটা কিন্তু তার অনুপুঙ্খ বর্ণনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। রাজসভার একেবারে অসামান্য বর্ণনা এবং অমিতাক্ষর ছন্দের অসামান্য প্রয়োগ কিন্তু রয়েছে এই প্রথম স্বর্গে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যখন রাজসভার বর্ণনা করা হচ্ছে তখন দেখতে পাচ্ছি শুধুমাত্র রাজসভার মণিমাণিক্য খচিত স্তম্ভ, স্বর্ণ ছাদ ইত্যাদির কথা তিনি বলছেন না, তিনি বলছেন তাদের রাবণের পরিচারক বৃন্দের কথাও। সেখানে শূলপাণির সাথে তুলনা করা হচ্ছে, দ্বাররক্ষীদের যে অবয়ব সেটা এত সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে, মানে সব দিক থেকে বোঝা যাচ্ছে যে যেন একটা স্বর্গের ন্যায় একটা ইন্দ্রসভার থেকেও যেন সুন্দর এই সভা, এই রাজসভা। কিন্তু এই যে রাজসভার মণিমাণিক্য খচিত দেওয়াল, ছাদ, স্তম্ভ, শ্বেত, রক্ত, নীল, পিত বিভিন্ন বর্ণের যে স্তম্ভ রয়েছে, স্বর্ণের যে ছাদ, মণিমাণিক্য খচিত সিংহাসন, এই অসামান্য অবয়ব যেন ম্লান হয়ে যাচ্ছে রাবণের শোকস্তব্ধতার কাছে, ঠিক আছে? কিন্তু এটা একটা দিক, তেমনি আর একটা দিক হচ্ছে কি রাবণের যে রাজোচিত মর্যাদা, রাবণের যে বিরাট ঐতিহ্যময় চারিত্রিক বৈশিষ্ট্য সেটাকে আরো উজ্জ্বল করে দিয়েছে এই রাজসভার বর্ণনা। এই রাজসভার বর্ণনা এত ডিটেলসে কিন্তু মধুসূদন নাই করতে পারতেন, কিন্তু এর পিছনে একটা অবশ্যই বিরাট বড় কারণ ছিল, যে এই বিষয়গুলো অবশ্যই ছিল যে রাবণের চারিত্রিক বৈশিষ্ট্য, রাজোচিত গাম্ভীর্য প্রকাশের জন্য তার যে ঐশ্বর্য সেটা কিন্তু দেখানোর একটা জায়গা অবশ্যই রয়েছে, ঠিক আছে? সেটা কিন্তু মধুসূদন অসামান্যতার সাথে দেখিয়েছেন। সেটা গেল। এবার এটা যদি আমরা অন্য এক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা দেখব যে আমরা আগেও আলোচনা করেছিলাম যে আমরা এই মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের কাহিনী বয়ান
পৌরাণিক কাহিনী বয়ানি, কিন্তু দৃষ্টিকোণটা পাল্টে যাচ্ছে। এখানে রাবণ, মেঘনাদ এরা নায়কোচিত চারিত্রিক বৈশিষ্ট্যে পাঠকের সামনে আসছেন, এবং রাবণ, বিভীষণ এই ধরনের চরিত্ররা বৈদেশিক শক্তির বা বলা যেতে পারে যে নঙর্থক অর্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি ভারতবর্ষের সাথে তৎকালীন ভারতবর্ষ মানে 1861 সালে মেঘনাদ বধ কাব্যটি প্রকাশিত হচ্ছে, তৎকালীন ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষের সঙ্গে যদি এই স্বর্ণলঙ্কার তুলনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভারতবর্ষ ভৌগোলিক দিক থেকে এত মানে দারুণ একটা জায়গা। এখানে রত্নখচিত ভারতভূমি বলা যেতে পারে, রতনভূমি বলা যেতে পারে। ভৌগোলিক যে বিষয়গুলো রয়েছে, সমুদ্র, হিমাচল, হ্যাঁ, খনিজ সম্পদের ভান্ডার ভারতবর্ষ, পলিবিধৌত সমভূমি, সবটা নিয়ে বাণিজ্যিক একটা ঘাঁটি তৈরি করেছিল মানে বিদেশিরা। এবং বিভিন্ন ইউরোপীয়রা এসেছে, পর্তুগিজ থেকে শুরু করে ফ্রেঞ্চ, ডাচ এবং অবশ্যই ইংলিশ। তো সবাই এসে ভারতভূমির যে রত্নখচিত ভারতভূমিটাকে নিঃস্ব করে দিয়েছে, তাই তো, বৈদেশিক আক্রমণের ফলে। তো এটা একটা কোথাও না কোথাও রূপকের আড়ালে কিন্তু মধুকবি দেখালেন যে এই রত্নখচিত ভান্ডার, এই রত্নখচিত স্বর্ণলঙ্কা যেন ভারতভূমি, ভারতবর্ষ। এবং তিনি যেন একটা ভবিষ্যৎ বাণী করে গেলেন যে এত বৈদেশিক আক্রমণের ফলে যেন ভারতবর্ষ নিঃস্ব হতে চলেছে। তাই তো, এখন তো আমরা তাই দেখছি যে হয়তো হ্যাঁ, ভৌগোলিক দিক থেকে আমাদের এই যে বিষয়গুলো, হিমালয়কে নিয়ে যাওয়া সম্ভব নয়, সমুদ্রকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু এই যে এখানকার মধ্যেকার বিভিন্ন রত্ন, কোহিনূর তো রয়েছেই, আমরা জানি যে বিভিন্ন রত্ন বিদেশে চলে গেছে, বিভিন্ন মানে কি বলবো, দামি দামি রত্ন থেকে শুরু করে এখানকার বা বলা যেতে পারে যে আমাদের ম্যাক্সিমাম যে ঐশ্বর্য, সেটা কিন্তু বৈদেশিক শক্তিরা তাদের সাথে নিয়ে চলে গেছেন। তাই তো, তো এই বিষয়টা কিন্তু মধুসূদন তার পৌরাণিক কাহিনীর আচ্ছাদনে প্রেজেন্ট করলেন আমাদের সামনে। ঠিক আছে, তো এটা একটা দিক গেল। এবার রাবণের রাজসভার বর্ণনার মধ্যে থেকে রাবণের যে পিতা রাবণের সাথে সাথে যে রাজা রাবণের যে একটা সংঘাত আমরা পরবর্তীকালে দেখছি, যে চিত্রাঙ্গদা যখন আসছে এবং চিত্রাঙ্গদা যখন রাবণকে ভৎসনা করছে, সেইখানেও তিনি যেন রাজা রাবণের একটা যে গাম্ভীর্য, সেটাকে তিনি ধরে রেখেছেন। এবং তিনি চিত্রাঙ্গদাকে বলছেন, তোমার পুত্র সম্মুখ সমরে পড়ে জমপুরে গেছে, তোমার পুত্র শহীদ হয়েছে, তোমার সেখানে গর্ব করা উচিত। তো সেখানে একটা রাজোচিত যে মহিমা, সেটা কিন্তু রাবণ ধরে রেখেছে। রাবণের চারিত্রিক বৈশিষ্ট্য দেখানোর জন্য, সভার এই ঐশ্বর্য দেখানোর একটা তাৎপর্যপূর্ণ মহিমা কিন্তু রয়েছে, এবং এটা মধুসূদন কিন্তু অসামান্যতার সাথে দেখিয়েছেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই তোমাদের নোটসের মধ্যে রাখবে। এর মধ্যে আমরা যেটা বললাম যে এটাকে তোমরা আরো সুন্দরভাবে বর্ণনা করবে, অবশ্যই কিছু কোটেশন ব্যবহার করতে পারো, প্রাসঙ্গিক কোটেশন, প্রাসঙ্গিক তথ্য ব্যবহার করবে। যখনই কোনো কোটেশন ব্যবহার করবে, দেখবে যখন তোমরা প্রশ্নের উত্তরটা লিখছো, নোটটা লিখছো, তার সাথে যেন প্রাসঙ্গিকতা অবশ্যই বজায় থাকে। এমনি যে কোনো কোটেশন আমরা যেখান থেকে তুলে এনে দিয়ে দিলাম, সেটাতে কিন্তু তোমাদের যে নোটটা, প্রশ্ন উত্তরটা ভারাক্রান্ত হবে। সেই দিকটা অবশ্যই মাথায় রেখো। ঠিক আছে, তো মোটামুটি রাবণের রাজসভার বর্ণনার এই কটা কারণ কি কি দাঁড়ালো। প্রথম হচ্ছে গিয়ে রাবণের চারিত্রিক বৈশিষ্ট্য, তার রাজোচিত মহিমা দর্শানো এবং তার সাম্রাজ্যের বিপুল ঐশ্বর্যের দিকটা দেখানো। এক। 2 নম্বর হচ্ছে রাবণের শোকস্তব্ধ যে পিতার মহিমা, সেটা দেখানো। এবং এই স্বর্ণখচিত মানে এই স্বর্ণখচিত রাজসভায় দাঁড়িয়েও তার এই যে আড়ম্বরটাও যে তার শোকের কাছে ম্লান হয়ে যাচ্ছে, সেটা দেখানোর একটা জায়গা কিন্তু এই রাজসভার আড়ম্বর বর্ণনার জায়গাটা কিন্তু রয়েছে। 2। 3 নম্বর বললাম স্বাদেশিকতার দিক থেকে ভারতবর্ষ, ভারতভূমিকে আমরা স্বর্ণলঙ্কার সাথে তুলনা করতে পারি। 3 নম্বর হচ্ছে এটা। এবং 4 নম্বর অবশ্যই যে পুরো একটা সূচনা হচ্ছে, যখন আমরা একটা কাব্যের সূচনা করছি, তার যে সূত্রপাত, তার যে পটভূমি, তার একটা অনুপুঙ্খ বর্ণনা থাকলে পাঠক সেটার সাথে রিলেট করতে পারে, পাঠক যেন দেখতে পারে, একটা যেন নাটকোচিত একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা তিনি করেছেন, মধুসূদন করেছেন। ঠিক আছে, আশা করি মোটামুটি এই
টপিকটা ক্লিয়ার হয়েছে? এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে, অবশ্যই তোমরা নোটটা তৈরি করো। এবং হ্যাঁ, আমি আবার বলছি, আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে, যারা জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমাদের ক্লাসের নোটস আমরা লিখিয়ে দিই, আলোচনা করি, টেক্সট পড়িয়ে দিই, মক টেস্ট নেওয়া হয়, সবই তোমরা জানো, আলাদা করে নতুন করে কিছু বলবার নেই। তো আর যারা পেইড ব্যাচ জয়েন করতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের এই ফ্রি ভিডিও ক্লাসগুলো রয়েছে। তোমাদের কি করতে হবে, শুধু ভিডিওগুলো একটু লাইক করতে হবে, সাবস্ক্রাইব তো অবশ্যই আশা করি করে রাখা হয়েছে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলো না, যাতে আমি নতুন যা ভিডিও আপলোড করি তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে? আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো ভিডিওটা। আরও যদি কিছু জানতে চাও, কোনো কোয়েশ্চেন বা টপিক কভার করার দরকার থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব সেই নিয়ে ভিডিও আনার। হ্যাঁ, আরেকটা কথা, একদমই রিসেন্ট 2023-এর যে বাংলার মেন্সের যে অপশনালের পরীক্ষাটা হয়েছে তার কোশ্চেন অ্যানালিসিস করব, তার ভিডিও এডিটিংয়ের কাজ চলছে, কারণ বিষয়টা তোমাদের সাথে অ্যানালিটিক্যালি জায়গাটা পৌঁছাতে হবে। তো শুধু কোশ্চেনটা আপলোড করলে তো হবে না, আমাদের অ্যানালিসিস করতে হবে, তার জন্য একটা সময় দরকার। তো একটু সময় তোমাদের থেকে চেয়ে নিচ্ছি। 2023-এর যে প্রশ্নপত্রটা আছে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ভাগ করে নেব, শুধু একটু আমাকে সময় দাও। আমি অবশ্যই 2023-এর বাংলা অপশনালের WBCS-এর কোশ্চেন পেপারটা আলোচনা করব। ঠিক আছে? একটু সাথে থাকতে হবে তার জন্য। ঠিক আছে? অপেক্ষা করো। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাদের বাংলা অপশনাল রয়েছে। আর অল জিএস পেপারসের ক্লাসও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমাদের জিএস পেপারস 2023-এ যে জিএস পেপারস হয়েছে তার আমরা একটা অ্যানালিটিক্যাল ভিডিও আনতে চলেছি। অবশ্যই সাথে থেকো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।